আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের এডুকেশনের যে ধারাবাহিক আয়োজন সেকেন্ড টাইমারদের জন্য যে ফ্রি ক্লাস চলছে, সেই ক্লাসে তোমাকে স্বাগত। আমরা প্রতিদিনের মতো আজকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। গুরুত্বপূর্ণ টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আজকে কি করব, প্র্যাকটিস করব। তোমরা সবাই ক্লাসে জয়েন করো, খুব শীঘ্রই আমরা শুরু করে দিচ্ছি ক্লাস। তোমরা সবাই ক্লাসে জয়েন করো, সবাই ক্লাসে জয়েন করো। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন তোমরা সিনেমা না দেখে, রিলস না দেখে ক্লাসে জয়েন করো, বহুত বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ। সবাই সবাই ক্লাসে জয়েন করো, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও যে ভাইয়া চলে এসেছে। আমরা বেশি লেট করব না, আমরা নন স্টপ পড়িয়ে আমরা শেষের দিকে চলে যাব। ওকে সবাই? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে আমি বলবো, যেহেতু 7-8 মাস অর্থাৎ 1 বছর মিস হচ্ছে, লস হচ্ছে, সুতরাং এটা যেন মানে আগামী বছর গিয়েও যেন আজ থেকে 7-8 মাস পরে গিয়ে যেন এরকম না হয় যে আমার অনেকটুকু প্রস্তুতি রয়ে গেছে, আমার রিভিশন হয় না, আমি রিভিশন দিতে পারি না, আমার কমপ্লিট হয় না প্রস্তুতি, এইরকম যেন না হয়। যেহেতু নিয়ত করেছ, নিয়তটা একদম স্ট্রংলি নিয়ত করো। নিয়তের সাথে সাথে অনেস্টির সাথে টাইমটা ইনভেস্ট করো। মনে রাখবা এইটুকুই জীবন, জীবনে অনেক কিছু, কোনো কিছুই পার্মানেন্ট থাকবে না, আমাদের জীবনটাও পার্মানেন্ট না। বাট এই জীবনে শুধু একটা জিনিস মৃত্যু পর্যন্ত তোমাকে সাপোর্ট দিয়ে যাবে, সেটা হলো তোমার লেখাপড়া। তুমি যদি ভালো লেখাপড়া করো, তুমি ভালো জীবন যাপন করতে পারবা। তুমি যদি ভালোভাবে লেখাপড়া করো, ভালো চাকরি পাবা, বা ভালো বিজনেস করতে পারবা, ভালো থাকতে পারবা। তুমি যখন মৃত্যুবরণ করবা, ওই সময় তোমার টাকা পয়সা প্রয়োজন হলে সেখানেও তুমি সাপোর্ট দিতে পারবা। অর্থাৎ অন্যরা পারে না, অন্যরাও পারে, বাট পড়াশোনার সাথে পারা এটা ভিন্ন, এটার আইডেন্টিটি আলাদা। ঠিক আছে, সবাই ক্লাসে জয়েন করো সবাই। জি আলহামদুলিল্লাহ আমরা ক্লাসে চলে এসেছি, সবাই ক্লাসে জয়েন করো, অন্যদের মেনশন দাও। ওকে, আমরা এখনই শুরু করে দিব। ওকে স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই উত্তর করো। প্রথম প্রশ্ন, সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? দেখি মনে আছে কিনা। আজকে আমি বেসিক দুপুরে ক্লাস ডিসিউতে ক্লাস নিতে গিয়ে দেখি যে স্বরবর্ণ বাংলা বর্ণমালা, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, ব্যঞ্জন বর্ণের, এগুলো কেউই পারো না, অনেক দিন আগের পড়া। ওকে সবাই 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 গুরুত্ব। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা আশ্রম পসাও। কত সালে বলো তো? ম্যানুয়েল দা আশ্রম পসাও 1700 কত সালে? 34 সালে। কোথায়? ঢাকার ভাওয়ালে। তিনি এটি রচনা করেন কি 1734 সালে। এটা হলো রচিত হয় 1734 সালে রচিত হয়। হ্যাঁ, আর এটি 34কে উল্টো করলে কি হয়? 1743 সালে প্রকাশিত। 1743 সালে এটা কি হয়? প্রকাশিত হয়, প্রকাশিত হয়। হ্যাঁ, প্রকাশিত হয়। এটা রচিত হয় ঢাকার ভাওয়ালে। ঢাকার কোথায় বলতো? ভাওয়ালে। ভাওয়ালে। তিনি তখন একটি গির্জার দায়িত্বে ছিলেন, ঢাকার ভাওয়ালে বসে। তাহলে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা আশ্রম পসাও 1734 সালে ঢাকার ভাওয়ালে। ঠিক আছে, এটি প্রকাশিত হয়, বাংলা মুদ্রণ অক্ষর না থাকার কারণে এটি প্রকাশিত হয় কোথায়? পর্তুগালের রাজধানী লিসবন থেকে। লিসবন থেকে প্রকাশিত হয়। পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত। পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত হয়। তখন তো বাংলা মুদ্রণ অক্ষর ছিল না, তখন কোন হরফে? রোমান হরফে। কোন হরফে বলো তো? রোমান হরফে। রোমান হরফে। রোমান হরফে।
তাহলে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন মেনুল দে আশ্রম বসাও কত সালে? 1734 সালে। কোথায় বসে? ঢাকার ভাওয়ালে বসে। এটা মানে বই আকারে প্রকাশিত, এটা প্রকাশিত হয় কত সালে? 1743 সালে। কোথায় থেকে? পর্তুগালের রাজধানী লিসবন থেকে। কোন হরফে? রোমান হরফে। অনেকগুলো প্রশ্ন আমরা এখানে কি করলাম? ব্যাখ্যা করে দিলাম। আর এই রিলেটেড প্রশ্ন আসলে এই কয়েকটাই, যেই কয়েকটা নিয়ে আলোচনা করলাম এই কয়েকটাই তোমার পরীক্ষা আসবে। ওকে, এই রিলেটেড আমরা যেই কয়েকটা আলোচনা করেছি এই রিলেটেড এগুলোই পরীক্ষা আসবে। ভাইয়া আমি ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। ওকে, এই রিলেটেড এই কয়টা প্রশ্নই তোমার কাছে কি আসবে। নেক্সট, সবাই উত্তর দাও। উচ্চারণের স্থান অনুযায়ী বাংলা শুদ্ধ স্বরধ্বনির সংখ্যা কতটি? দেখি পারো কিনা। নেক্সট প্রশ্ন, উচ্চারণের স্থান অনুযায়ী বাংলা শুদ্ধ স্বরধ্বনি কতটি? সবাই। পড়াশোনার অবস্থা ভালো না, কিছু মনে নেই, এরকম অজুহাত, এরকম মানে অভিনয় ভান নিজের ক্যারিয়ারের সাথে অন্তত অপেক্ষা করো না, ঠিক আছে? তো আরেকটু সিরিয়াস হও, পড়াশোনা করতে হবে, বিকল্প নাই। ভালো থাকার জন্য, নিজেকে ডিসিপ্লিন লাইফ লিড করার জন্য। নিজেকে মনে করো না তুমি যদি পড়াশোনা করো তাহলে দেখবা 35 বছরও তোমাকে ইয়াং লাগছে, আর যদি পড়াশোনা করো না করো দেখবা 28 বছরে তুমি বুড়ি হয়ে গেছো, বুড়া হয়ে গেছো। মানে তুমি যখন পড়াশোনা করবা ভাই, এটার বেনিফিট কিন্তু এক সাইডেড, এটার বেনিফিট অনেক কিছু। একটা পড়াশোনা জানা লোক তার লাইফটাকে এক ধরনের একভাবে মানুষের কাছে দেখতে চায়, আর যে পড়াশোনা করে না সে এত কিছু চিন্তা ভাবনা করে না। দেখবা খুব আর্লি এইজে সে কি মোটামুটি একজন দাদা, মামা, চাচা হয়ে গেছে। তারপর আরেকজন তো ভাবি, মনে করো বয়স তার 28-25, যেখানে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া 30-32-35 বছর কাউকে এখনো ইয়াং মনে হচ্ছে। বাট তোমাকে যখন 25 বছর 26 বছর হবে, তুমি জীবনের হাল ছেড়ে দিয়া এদিকেও বাড়বা, ওই দিকেও বাড়বা, এইদিকেও উপরে তার যাওয়ার সুযোগ নেই, চতুর্দিকে বাড়া শুরু করবা। যাই হোক, এবার আসো, পড়াশোনা করতে হবে। উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা শুদ্ধ স্বরধ্বনি, মূল কথা হলো স্বরধ্বনি, আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বরধ্বনি। বাংলা স্বরধ্বনি মোট কয়টি? 60টি। বলো স্বরধ্বনি মোট কয়টি? 60টি। আমরা জানি স্বরধ্বনি মানে মৌলিক স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনির অপর নাম কি বলতো? মৌলিক স্বরধ্বনি। এটা মাথায় রাখবা, মৌলিক স্বরধ্বনি। স্বরধ্বনির অপর নাম মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনিও কয়টা বলতো? 60টি। মৌলিক স্বরধ্বনি যদি বলি তাহলে কয়টি হবে বলতো? 60টি। ওকে, আমরা জানি স্বরবর্ণ কয়টা বলতো? স্বরবর্ণ বললে আমরা উত্তর দিব 11টি। কিন্তু এই 11টি বর্ণ মানে কি? লিখিত রূপ। এর ধ্বনি কয়টা? তাহলে 11টি বর্ণের স্বরধ্বনি কয়টি? যদি বলা হয় স্বরধ্বনি কয়টি, তাহলে কয়টি বলবো? 60টি। কারণ মৌলিক স্বরধ্বনি আর যৌগিক এক না, যৌগিকগুলো বাদ যাবে। যৌগিকগুলো কি কি যাবে বলতো? বাদ যাবে। যেমন রস্বই আর দীর্ঘই দুইটা বর্ণ, বাট এই দুইটা মিলে ধ্বনি একটা, কারণ আমরা জানি এই দুইটার আলাদা উচ্চারণ নাই, ই ই, ঠিক আছে? রস্ব দীর্ঘ এই দুইটা মিলে একটা ধ্বনি, রাইট? আমরা জানি ওই একটা কি যৌগিক ধ্বনি, দুইটা মিলে একটা হয়েছে। ও একটা যৌগিক ধ্বনি, দুইটা মিলে একটা হয়েছে, তাই না? রি একটা যৌগিক ধ্বনি, র যোগ রস্বই মিলে হয়েছে, তাই না? রস্ব আর দীর্ঘ তো একই উচ্চারণ। তাই যাই হোক, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা কমে গেছে। মোট 11টা, 11টা থেকে 5টা কমলে থাকে 6টা। 6-এর সাথে স্বতন্ত্র স্বরধ্বনি আছে একটি, সেটা হলো এ। এই 6 আর এ মিলে মোট স্বরধ্বনি হলো কয়টি বলতো? 60টি। সবাই একযোগে বলো, স্বরধ্বনি কয়টি? 60টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 60টি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বরধ্বনি কয়টি? 60টি। শুদ্ধ স্বরধ্বনি কয়টি? 60টি। মালকে যে অ্যাঙ্গেলেই প্রশ্ন করো না কেন, স্বরধ্বনি কয়টা আসবে? 60টা। বলো তো স্বরবর্ণ কয়টা? 11টা। স্বরবর্ণের মধ্যে স্বরধ্বনি হয় না কয়টা? ওই দীর্ঘইকার উচ্চারণ রস্যের মতো, দীর্ঘ উচ্চারণ রস্যের মতো। তাহলে একটা বাদ, দুইটা বাদ, তিনটা বাদ, চারটা, 5টা। স্বরবর্ণ মোট 11টা। 11টার মধ্যে স্বরধ্বনি হয় না 5টা, স্বরধ্বনি হয় 6টা। ওই 6টার সাথে আরেকটা আছে এ। এটা 1974 সালে আব্দুল হাই অ্যাড করেছেন। আমরা একটা স্বরধ্বনি আছে এ, আরেকটা আছে এ। এই এ সহ মোট স্বরধ্বনি কয়টা? 60টা। মোট স্বরধ্বনি কয়টা? 60টা। নেক্সট, উত্তর দাও, সবাই উত্তর দাও। সবাই উত্তর দাও।
2023 সালে সুফিয়ান ভাইয়ের লাস্ট একটা ম্যারাথন ক্লাস করেছিলাম প্রায় 8 ঘন্টা, আলহামদুলিল্লাহ। কাউসার আকন্দ, ধন্যবাদ ভাই। এবার আসো, তাহলে কোনগুলো ওষ্ঠ স্বরধ্বনি? তাহলে ক খ গ ঘ ঙ এটা হলো কণ্ঠ, চ ছ জ ঝ ঞ তালব্য, মনে আছে? ত থ দ দ দন্তন্য দন্ত, ট ঠ ড ঢ মূর্ধন্য, সেটা কি মূর্ধা। আর প ফ ব ভ ম ওষ্ঠ, প ফ ব ভ ম ওষ্ঠ, প ফ ব ভ ম ওষ্ঠ, এটার নাম ওষ্ঠ। ত থ দ দ দন্তন্য, যেটার শেষে দন্তন্য সেটার নাম হলো কি, বর্গের নাম কি, দন্তবর্গ। হ্যাঁ, ক খ গ ঘ ঙ এটার নাম হলো কি, কণ্ঠ। তারপরে চ ছ জ ঝ ঞ এটার নাম তালব্য, এটার নাম কি, তালব্য। তাহলে দন্তন্য থাকলে দন্ত, মূর্ধন্য ট ঠ ড ঢ থাকলে সেটাকে আমরা বলবো মূর্ধা, মূর্ধা। হ্যাঁ, তাইলে প ফ ব ভ ম এগুলোকে আমরা কি বলবো বলো তো? এগুলোকে আমরা বলবো ওষ্ঠবর্ণ। বলো, এগুলোকে আমরা কি বলবো? ওষ্ঠবর্ণ। এগুলোকে আমরা কি বলবো? ওষ্ঠবর্ণ। এখন মনে রাখবা, এই প্রত্যেকটা বর্গের আবার কি আমরা বলি, লক্ষ্য করো, ট ঠ ড ঢ মূর্ধন্য। যাই হোক, সিরিয়ালে তোমরা ভাবো, এটা 1 নম্বরে, তারপরে 2 নম্বরের সিরিয়ালে এটা, তাই না? তারপরে 3 নম্বর সিরিয়ালে এটা, 4 নম্বর এটা, 5 নম্বর এটা। প্রত্যেক বর্গের, সবাই একটু মনোযোগ সহকারে, প্রত্যেক বর্গের প্রথম 2টা বর্ণ হলো অঘোষ। প্রত্যেক বর্গের প্রথম 2টা অঘোষ, পরের 3টা কি, ঘোষ। প্রত্যেক বর্গের প্রথম 2টা অঘোষ, পরের 3টা ঘোষ। এখানে জোড়া আছে প ফ ব ভ, ওরে উল্টে লিখছ, ভ ভ ম। যাই হোক, এবার আসো ব ভ। হ্যাঁ, এবার আসো ত থ, জোড়া আছে, এখানে লিখবা প্রত্যেকটার সাথে একটা জোড়া আছে। পঞ্চম বর্ণগুলোকে বলে নাসিক্য বর্ণ। পঞ্চমগুলোকে কি বলে বলো? নাসিক্য, নাসিক্য। আর এছাড়া জোড়ার প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ। প্রথম 2টা অল্প অঘোষ, পরের 3টা ঘোষ। প ফ, তুমি যেই বর্ণ বলবা, লক্ষ্য করো, ক এর সাথে কি, খ, তাহলে আগেরটা অল্প, পরেরটা মহা। প ফ, প্রত্যেকটা 2টা আছে, আগেরটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ। আমি যদি বলি ট এর সাথে কি আছে, ঠ, অল্প প্রাণ মহাপ্রাণ, সিম্পল। নেক্সট, ফাল্গুন থেকে ফাগুন কিসের উদাহরণ? দেখি পারো কিনা। ফাল্গুন থেকে ফাগুন কিসের উদাহরণ? দেখি পারো কিনা। ফাল্গুন থেকে ফাগুন কিসের উদাহরণ? ফাল্গুন থেকে ফাগুন, সবাই। তাহলে ফাল্গুন ফাগুন, এই এখানে একটা ল ছিল, ল চলে গেছে। কোনো বর্ণ যদি চলে যায়, ব্যঞ্জন বিকৃতি মানে একটা ব্যঞ্জনের পরিবর্তে আরেকটা ব্যঞ্জন হবে। ব্যঞ্জন চ্যুতি মানে 2টার একটা পড়ে যাওয়া। অভিশ্রুতি মানে সাধু ক্রিয়া চলিত হওয়া, আকারযুক্ত বড় ক্রিয়া ছোট হওয়া, করিয়া থেকে করে, তাই না? আর অন্তর্হতি মানে মাঝখান থেকে কোনো বর্ণ চলে যাওয়া, মাঝখান থেকে কোনো বর্ণ চলে যাওয়া। যেমন নিষ্ঠুর, নিষ্ঠুর থেকে আমরা বলতে পারি নিঠুর, নিষ্ঠুর থেকে আমরা বলতে পারি কি, নিঠুর। ফলাহার, ফলাহার থেকে আমরা বলতে পারি ফলার, ফলার। ওকে, তাহলে ব্যঞ্জন বিকৃতি মানে একটি ব্যঞ্জন অন্য ব্যঞ্জনে পরিবর্তন হওয়া। যেমন ধোপা, ধোপা থেকে আমরা বলতে পারি ধোবা, এই পটা গিয়ে ব হয়ে গেছে। ব্যঞ্জন চ্যুতি, চ্যুত মানে পড়ে যাওয়া, 2টি সমবর্ণের একটি কি হয়ে যাবে, পড়ে যাবে, বিচ্ছেদ ঘটবে, তাই না? অবিশ্রুতি, করিয়া থেকে করে, দেখিয়া থেকে দেখে, শুনিয়া থেকে শুনে। তাহলে আজকের সঠিক উত্তর হলো কি, ফাল্গুন হলো অন্তর্হতি, অন্তর্হতি। নেক্সট, ওয়াও, তোমরা যারা এখনো সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হও নাই, আমি জাস্ট এটাই বলবো, তুমি তোমার মনের মতো যেই রকম একটা কোর্স চাচ্ছ, যেই রকম মানের টিচার চাচ্ছ, যেই রকম মানের সার্ভিস চাচ্ছ, বাংলাদেশে যদি কেউ প্রোভাইড করে শুরু থেকে শেষ পর্যন্ত, একদম এক্সামের আগ পর্যন্ত, সেটা হলো আই এডুকেশন। আর সেই ব্যাচের নাম হলো সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ। তুমি অলরেডি 1000 জনের চেয়ে পিছিয়ে আছো। মোর দেন 1000 স্টুডেন্ট অলরেডি অ্যাডমিটেড। সো সেকেন্ড টাইমে ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো, ভালো সাবজেক্টে সিট সংখ্যা কতগুলো? সো তুমি যদি সিদ্ধান্তের ক্ষেত্রে পিছিয়ে যাও, তাহলে তুমি এখানে আবার পিছিয়ে গেলা। সামান্য নামে মাত্র টাকায় তোমরা বেস্ট একটা সার্ভিস পাবা। যারা ভর্তি হতে চাচ্ছ দ্রুত ভর্তি হয়ে যাবা। আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলো করার পর তোমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া থাকবে না, বাকিগুলো তো বোনাস, বাকিগুলো বোনাস। ঠিক আছে, নেক্সট, কোন বানানটি সত্যবিধান? কোন বানানটি সত্যবিধান? ভাইয়া কমেন্ট দেখেন না কেন? কেন কমেন্টের সাথে আমার কি এরকম আছে তোমার কমেন্ট পড়তে হবে কেন? আমি তো আমার সব ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, তোমার কমেন্ট পড়ে আমার কি করতে হবে?
হ্যাঁ, কমেন্টের কি দরকার আছে? তোমরা তো কমেন্ট সেকশন নোংরা করে রাখো। ওকে সবাই, ওকে এবার আসো, কোন বানানটি সত্যবিধানের নিয়ম শুদ্ধ? মাস্টার ভুল বানান, বিদেশি শব্দে দন্তস্ব হয়, মূর্ধন্যস্ব হয় না। পোশাক, পোশাকের বানান এইরকম, পোশাক, হ্যাঁ এটা হলো তালব্যস্য, মূর্ধন্যস্ব না। সংস্কার, এটাতে কোনো ভুল নাই, শুদ্ধ। পোস্ট, পোস্ট হলো বিদেশি শব্দ, বিদেশি শব্দে কখনো মূর্ধন্যস্ব হয় না, দন্তস্ব হয়। হ্যাঁ, অনুরূপভাবে আমরা যদি বলি কর্নার, কর্নার রেপ থাকার পরও দন্তন্য হবে, কারণ বিদেশি শব্দ, কারণ কি বিদেশি শব্দ। অনুরূপভাবে আমরা যদি বলি মডার্ন, এখানে রেপ থাকার পরেও কি হবে, কি হবে, দন্তন্য হবে। রেপের পরে নর্মালি রফলা রেপের পরে মূর্ধন্য হয়, বাট হবে না, কারণ বিদেশি শব্দে কখনো এগুলো হবে না। নেক্সট, দীপ্যমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। দেখি পারো কিনা সবাই, সবাই ট্রাই করো। সবাই, অনেকে হাজিরা দাও নাই, তোমরা হাজিরা দিলে কি হয়, একটু উপকার হয়, অনেকের কাছে ক্লাসটি পৌঁছায়। যেহেতু আমাদের এডুকেশনে 7টায় মিনিমাম 4-5টা ক্লাস চলতে থাকে, প্রত্যেকে 1 সেকেন্ড 2 সেকেন্ড হাতে সময় নিয়ে একটু লাইক রিয়েক্ট দাও, যেন অন্যরা ক্লাসটি দেখতে পারে। ওকে সবাই, দীপ্যমান মনে রাখবা, আমরা মান দেখলে দুইটা জিনিস মাথায় আসবে, মান থাকলে মতুপ হয়, আবার মান থাকলে কি হয়, সানচ হয়। মান থাকলে মতুপ হয়, মান থাকলে সানচ হয়। তদ্ধিত প্রত্যয় হয় মতুপ, আর কৃত প্রত্যয় হয় সানচ। তাহলে লক্ষ্য করো, এখানে তো মতুপের কোনো ঘটনাই নাই, তাহলে দীপ্যমান, দীপ্যমান, তাহলে কি হবে বলো, দীপ যোগ সানচ। মান থাকলে মতুপ, আর তদ্ধিত প্রত্যয়ে বান থাকলে আবার কি হয়, বতুপ হয়। বান থাকলে বতুপ, যেমন গুণবান, গুণবান, এটা ভাঙলে কি হবে, গুণ যোগ বতুপ, গুণ যোগ বতুপ। হ্যাঁ, মান থাকলে মতুপ হবে, যেমন চলমান। আর মান থাকলে কৃত প্রত্যয়ে সানচ হয়, তদ্ধিত প্রত্যয়ে মতুপ হয়, কৃত প্রত্যয়ে সানচ হয়, যেমন চলমান চল যোগ সানচ। ওকে, বর্ধমান বৃদ্ধ যোগ সানচ, এইরকম। নেক্সট, আবির্ভাব, আবির্ভাব শব্দটি গঠিত হয়েছে কিসে? 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 আবির্ভাব, লক্ষ্য করে এখানে একটা রেপ আছে, মনে রাখবা র অথবা রেপ, এই দুইটার জায়গায় যদি বিসর্গ হয় আমরা তাকে বলবো রজাত বিসর্গ সন্ধি, রজাত বিসর্গ সন্ধি, রজাত বিসর্গ সন্ধি। আর সজাত হইলে কি হয়, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য অবশ্যই যুক্ত অবস্থায় থাকলে তার জায়গায় বিসর্গ হলে তাকে আমরা বলবো সজাত, তাকে আমরা কি বলবো, সজাত বিসর্গ সন্ধি। তাহলে লক্ষ্য করো, এই রেপটাকে আমরা বিসর্গ বানিয়ে দেই, আবি বি রেপটাকে বিসর্গ বানিয়ে দাও, বিসর্গ বানিয়ে দিলাম, তারপর হলো ভাব। তাহলে মালকে আমরা ভাঙলাম কোন নিয়মে, মালকে আমরা বিসর্গ সন্ধির নিয়মে ভেঙেছি। দ্যাট মিন্স এটা কি সাধিত, সন্ধি সাধিত। কি সাধিত, সন্ধি সাধিত। ইয়াস, জি, অত ইমোশনাল হওয়া যাবে না। কমেন্ট সেকশনে দেখে কি এমন লাভ হবে, তার চেয়ে আমি তোমার সময় নষ্ট করছি না, নন স্টপ পড়াচ্ছি। আমার পেইড ব্যাচের ক্লাস যখন তুমি করবা, ভাইয়া কি করতেছেন এগুলো, শুধু পড়া আর পড়া, শুধু পড়া আর পড়া। এবং কোর্স যখন শেষ হবে একটা হ্যান্ড নোট থাকবে, ওই হ্যান্ড নোট দিয়ে পুরো বাংলাদেশের সব জায়গায় পরীক্ষা দিবা, সব জায়গায় কমন পাবা, কারণ আমি সব কিছু পড়িয়ে দেই। সো টেনশন নিও না, আমাদের প্রত্যেকটা সাবজেক্ট একদম টপ নচ, তোমার এক্সপেকটেশনের চেয়ে আমরা বেটার সার্ভিস দিব ইনশাআল্লাহ। ওকে নেক্সট, প্রতীক্ষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ বলো। প্রতীক্ষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ বলো সবাই। প্রতীক্ষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ, প্রতীক্ষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ। প্রতীক্ষা আমরা জানি রস্বইকার অথবা দীর্ঘইকার, আই মিন রস্বই দীর্ঘের পরে যদি রস্বই অথবা দীর্ঘই থাকে উভয় মিলে দীর্ঘই হয়, উভয় মিলে দীর্ঘই হয়। আবার এই দীর্ঘইটাকে ভাঙলে প্লাসের আগে রস্বই অথবা দীর্ঘই, পরে অথবা রস্বই অথবা দীর্ঘই। তাহলে প্রতীক্ষা মাঝে দীর্ঘইকার আছে, তাই না? তাহলে এটা প্রথম অংশ কি হয়, প্রতি, পরের অংশ ইক্ষা হবে, তাই না? দীর্ঘইকার ভাঙলে প্রথম অংশে এই দুইটা মালের যে কোনো একটা আনবো, পরের অংশে এই দুইটা মালের যে কোনো একটা আনবো। এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাইয়া আমি কি রস্বইকার লিখবো না দীর্ঘইকার লিখবো? ইট ডিপেন্ডস অন নিয়ম,
সেটা কি বানানটা আসলে কিভাবে লিখলে সঠিক হয় ওইভাবে লিখবো। এখন সেটা পারবো কিভাবে? তাহলে প্রথম অংশ প্রতি হয়, উচ্চারণটা কি প্রতি আর ইচ্ছা। এখন প্রতি কিভাবে হবে? প্রতি কি তুমি এভাবে লিখবা? নো, প্রতি এভাবে আমরা লিখি না, তাহলে প্রতি লিখি এভাবে প্রতি। হ্যাঁ, এবার আসছে ইচ্ছা। মনে রাখবা কয়েকটা শব্দ আছে, তাহলে ইচ্ছা লিখবো আমরা এইভাবে ইচ্ছা, ইচ্ছা, তারপরে ঈশ্বর, তারপরে ইক্ষণ, তারপরে ইপসিত। হ্যাঁ, এই টাইপের একটা শব্দ আছে, ইচ্ছা, ঈশ্বর, ইক্ষণ। এই শব্দগুলোতে আমরা শুধু কি দিব বলতো? দীর্ঘই দিব, এছাড়া সব জায়গায় হ্রস্বইকার দিব। তাহলে ইচ্ছাতে কি হবে? দীর্ঘইকার হবে। তাহলে প্রতি যোগ ইচ্ছা, অপশন খ উত্তর। অপশন কি উত্তর বলতো? অপশন খ উত্তর। এতদিন যে কয়টা পরীক্ষা দিচ্ছি, সত্যি কথা ভাইয়ার নোটের উদাহরণ দিয়ে আসছে সবগুলো। জি ভাইয়ার, আমার এখানে যে ফাউন্ডেশন ক্লাসটা ওগুলো সব করবা, ফাউন্ডেশন ক্লাস মিস করবা না, করার পরে শুধু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন প্র্যাকটিস করবা, এনাফ ফর এভরি ইউনিভার্সিটি। ওকে, নীরব শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করো, নীরব শব্দের সন্ধি বিচ্ছেদ করো, সবাই সবাই ট্রাই করবা। অপ্রয়োজনীয় কথা না বলি, ভাইয়া অপ্রয়োজনীয় কথা পছন্দ করি না এবং আমি বলিও না, তোমরাও বলবা না, শুধু কি করবা? পড়ায় আসো, কাজে আসো। নেক্সট, নীরব। মনে রাখবা এই নীরবের সাথে আবার কি আছে জানো? নীরস, এর সাথে আছে নিরোগ। ঠিক আছে, নিরক্ত, এরকম মনে রাখবে। এই নীরব, নিরস, নীরব, এই মালগুলোরে দীর্ঘ ইকারটারে অস্বীকার বানিয়ে দিবা, তারপর একটা বিসর্গ দিবা যোগ রব, নীরব। তারপর এটা কি হবে? নিহ যোগ রস, নিহ যোগ রস। পরীক্ষা মনে চলে আসছে এই জন্য লিখতেছি নিরস। তারপরে কি লিখবে লক্ষ্য করে গেল? নিহ যোগ রোগ, নিহ যোগ রোগ, নিরোগ। এরপরে যদি ভুল করো তাহলে কি, যা পরীক্ষা আসে সব আমার খাতায় লেখা থাকবে। তাহলে নিহ যোগ রব, নিহ যোগ রব। কোনটা উত্তর? গ উত্তর। কোনটা উত্তর বলো? গ উত্তর। তাহলে নীরব, নিরস, নিরক্ত। আমরা যদি বলি অনুরূপভাবে নিরক্ত, নিরক্ত, তাহলে কি বলবা বলো তো? এটারে বলবা নিহ যোগ রক্ত, নিহ যোগ রক্ত। ক্লিয়ার? এটুক চলে আসবে, খুব ইম্পর্টেন্ট। এই চারটা উদাহরণ মাথায় রাখবা। কি রাখবা বলো? মাথায় রাখবা। নেক্সট, কোনটি শুদ্ধ বানান দেখি পারো কিনা? কোনটি শুদ্ধ বানান দেখি পারো কিনা সবাই? সবাই, আমি তোমাদের সবাইকে শুধু একটা কথাই বলবো, যারা ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের এখানে হিউজ স্টুডেন্ট ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। সো তোমাদেরকে বলবো, আমার ফাউন্ডেশন ক্লাস নেভার এভার কখনোই মিস করবে না। আমার ফাউন্ডেশন ক্লাস যদি মিস হয় রেকর্ডটা করে নিবা। ক্লাস শুরু হবে 15 তারিখ থেকে, মিস হলে রেকর্ড করবা। দ্যাট মিনস ফাউন্ডেশনের প্রতিটা ক্লাস স্টেপ বাই সিরিয়ালে তোমাকে হ্যান্ড নোট করবা। তোমার জন্য বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি কঠিন হবে না, ঠিক আছে? ওকে, কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? রুগ্ন, ভুল, রুগ্ন, ভুল, রুগ্ন, ভুল, রুগ্ন। ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট কি ওয়াও। মনে রাখবা, যদি হয়ের নিচে ন থাকে এই মালটা হয় মূর্ধন্য, হয়ের নিচে ন থাকলে মূর্ধন্য। ক্লিয়ার? আর কোথাও কোনো বর্ণের নিচে মূর্ধন্য হয় না, আর কোথাও। আর এই গয়ের নিচে ন দিলে, গয়ের নিচে ন দিলে এটা হয় গযোগ দন্তন্য, গযোগ দন্তন্য, গয়ের নিচে হসন্ত। এখন তুমি যদি রুগ্ন এটা দাও তাহলে ভুল হবে, কারণ রুগ্নের শুরুর বর্ণ র, তারপরে রস্য, তারপরে গ। ওই দিন আমরা একটা লাইন লিখাইছিলাম, স্বরবর্ণ রি র স, এরপরে স্বরবর্ণ কবর্গ পবর্গ জ অন্তস্থ হ অনুসার, এরপরে মূর্ধন্য। রি র স এরপরে স্বরবর্ণ অথবা কবর্গ পবর্গ জ অন্তস্থ হ, এরপরে মূর্ধন্য। তাহলে রি র এর পরে রস্যকার স্বরবর্ণ, কবর্গ কবর্গের গ, তারপরে ন হইলে কোন ন? মূর্ধন্য। তো আমরা যদি মূর্ধন্যটা গয়ের নিচে দিয়ে দেই তাহলে আর মূর্ধন্য থাকে না। বলে বলে গরিব, যদি গরিব আমরা আগে এইভাবে লিখতাম গরিব, খুব সুন্দর। বলে গরিব যদি রস্বইকার দিয়ে লিখি, গরিব আর গরিব থাকে না, কিন্তু গরিব রস্বইকার দিয়ে লিখতে হবে, বিকজ এটা আরবি শব্দ। গরিব কি শব্দ বলা? আরবি শব্দ। ওকে, তাহলে গরিব যদি গরিব লিখলে ওয়াও লাগে, দীর্ঘইকার দিলে ওয়াও লাগে, কিন্তু এটা বিদেশি শব্দ, গরিব লিখতে হবে। ওকে, তো রুগ্ন যদি এভাবে লিখি বিশ্রী লাগে, বাট আমার কাছে ওয়াও লাগে। মনে রাখবা, রুগ্ন যখন তুমি এইভাবে লিখবা, রুগ্ন এখানে মূর্ধন্য হওয়ার কথা, বাট তুমি যখন এভাবে দিবে এটা দন্তন্য হয়েছে। তুমি আজকে মোবাইলে ট্রাই করবা, রয় এভাবে দিবা, হ্যাঁ, রয় রস্যকার,
প্লাস গ, তারপরে হসন্ত, তারপরে মূর্ধন্য দিলে দেখবা মালে কোনো একসাথে হচ্ছে না, মালে আলাদা থাকছে। কারণ এইরকম কোনো নিয়ম এখন আবিষ্কার হয় নাই যে গয়ের সাথে মূর্ধন্য ন যুক্ত হবে, হওয়ার সুযোগ নাই। তাইলে যেহেতু গয়ের সাথে মূর্ধন্য ন যুক্ত হবে না, সেই জন্য হসন্ত দিয়ে বুঝাইছ এই মালটা এটার সাথেই, কিন্তু নিয়মে নাই, এই জন্য বিচ্ছেদ করে রাখছি। কিন্তু কি নাই, নিয়মে নাই, এই জন্য কি করে রাখছি, বিচ্ছেদ করে রাখছি। তাহলে রুগ্ন, আশা করি বুঝতে পেরেছ রুগ্ন কিরকম বানাম হবে, রয় রসুকার গ হসন্ত মূর্ধন্য। যারা বুঝতে পেরেছ ধন্যবাদ। নেক্সট, শুদ্ধ বানান কোনটি দেখি পারো কিনা, দেখি বের করো। শুদ্ধ বানান কিনা দেখি পারো কিনা, সবাই 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 প্রত্যেকে ট্রাই করবা। এই বৃষ্টি দিয়ে কি লেখাপড়া ছাড়া তার কিছু ভালো লাগার কথা না। আর যার যে খারাপ, যে নষ্ট, তার খারাপ চিন্তা ভাবনা আসবে। যারা এখন আমাদের ক্লাস চোখে দেখার পরও ক্লাস এড়িয়ে গেছে এবং উল্টাপাল্টা কাজ করে, আল্লাহ তাদেরকে কবুল করো, খারাপ রাস্তায় কবুল করো। এরা যেন আজীবন লুঙ্গি পড়ে থাকে, জীবনে যেন প্যান্ট কেনার কোনোদিন টাকা না আসে। ওকে, নেক্সট, শুদ্ধ বানান কোনটি, পুরস্কার। পুরস্কার সারা জীবন মনে রাখবা, অকার অথবা আকারের পরে সব সময় দন্তস্ব হয়, রস্বই অথবা রস্যর পরে সব সময় মূর্ধন্যস্ব হয়। এই দুইটা যদি মনে রাখো তাহলে সত্যবিধান অর্ধেক শেখা শেষ। ওকে, এই দুইটা মনে রাখলে সত্যবিধান অর্ধেক শেখা শেষ। তাহলে মালে কি পুরস্কার, পুরস্কার পয়রসুকার র, রয়ের সাথে উচ্চারণ করো পুর। এই রয়ের সাথে একটা কি আছে বলো তো, অ এর পরে কোন স, দন্তস্ব। তাহলে পুরস্কারে কোন স, দন্তস্ব, কিন্তু এখানে কোন স, মূর্ধন্যস্ব, তাহলে ভুল।
রেডি? ওকে, ঠিক আছে, সাউন্ড চলে এসেছে। তানজিল তোমাকে ধন্যবাদ। ওকে, ভাইয়া তো পড়ার মধ্যে ঢুকে গেলে আর ওইদিকে তাকাই না, কারণ উল্টাপাল্টা কমেন্ট সেকশন দেখলে উল্টাপাল্টা গালিগালাজ চলে আসে। আমি তো আবার হুজুর মানুষ, যদি গালিগালাজ করি তাহলে মনে করেন না ইজ্জত থাকে না, আবার কে আবার ওইটুক কাইটে আবার ভাইরাল করে দেয়। তো যাই হোক, এই যে কিছু কিছু মাল চলে গেছে, এরা কারা মনে করে এটা বুঝতে পারছে সামথিং রং হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? আমরা বললাম লক্ষ্য করো, অকার অথবা আকারের পরে সবসময় দন্তস্ব, রস্যকারের পরে সবসময় মূর্ধন্যস্ব। তাহলে পুরস্কার, এই রয়ের পরে একটা অ আছে, অয়ের পরে দন্তস্ব হইছে। লক্ষ্য করো, মুমূর্ষ, রস্যু দীর্ঘ রস্যু হবে, তাহলে এটাও ভুল, ঠিক না? তাহলে শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান আমাদের হলো আজকে সার্থক, কারণ আবিষ্কারে বয়ের পরে রস্যই, রস্যের পরে মূর্ধন্যস্ব হওয়ার কথা, হয়েছে দন্তস্ব, এই জন্য মূর্ধন্যস্ব সঠিক। তাহলে আবিষ্কার ভুল, মুমূর্ষ ভুল, পুরস্কার ভুল, সঠিক হলো সার্থক। সবসময় মনে রাখবা, অকার আকারের পরে দন্তস্ব, রস্যু রস্যু, রস্যই অথবা রস্যু, রস্যইকার রস্যুকারের পরে মূর্ধন্যস্ব। ক্লিয়ার? বুঝছো সবাই? ওকে, এবার আসো নেক্সট, নেক্সট। ওকে, তাহলে আমরা কি শিখলাম বলো তো? যাই হোক, আমরা শিখলাম অকার আকারের পরে সবসময় দন্তস্ব হয়, রস্যই রস্যকারের পরে সবসময় মূর্ধন্যস্ব হয়। যেমন পুরস্কার, রয়ের পরে একটা অ আছে, অয়ের পরে মূর্ধন্যস্ব হবে না, দন্তস্ব হবে, এটা মূর্ধন্যস্ব, এই জন্য ভুল হয়েছে। সার্থক ঠিক আছে, মুমূর্ষ মাঝখানেরটা দীর্ঘকার হবে। আবিষ্কার, রস্যিকারের পরে মূর্ধন্যস্ব হবে, হয়েছে দন্তস্ব, এই জন্য ভুল। নেক্সট, শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? দেখি পারো কিনা সবাই। শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? সবাই সবাই শুদ্ধ বানান করছো কোনটা? শুদ্ধ বানান করছো কোনটা? দেখি পারো কিনা সবাই, একটু ভালোভাবে দেখবা। শুদ্ধ বানান করছো কোনটা? ওকে, তাহলে শারীরিক সঠিক, সমীচীন ভুল, নিরীক্ষণ, 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 নিরীক্ষণ শব্দ ঠিক আছে, নিরীক্ষণ ঠিক আছে। তাহলে ইতিমধ্যে না, শব্দটা কি বলতো? ইতোমধ্যে, ইতোমধ্যে, ইত মধ্যে, ইতিমধ্যে না, শব্দটা কি? ইতোমধ্যে। হ্যাঁ, বুঝছো? বুঝছো? ইতপূর্বে ঠিক আছে। উপরুক্ত না, উপরুক্ত বানানটা ভুল, শব্দটা হলো উপরযুক্ত, উপর, উপরযুক্ত, তোমরা এটা জানো, উপরযুক্ত। হ্যাঁ, শ্রদ্ধাঞ্জলি, অঞ্জলি থাকলে দীর্ঘইকার হয় না, রস্বইকার হয়। বাল্মীকি ঠিক আছে, আকাঙ্ক্ষা ঠিক আছে, তাহলে ভৌগোলিক ঠিক আছে, শতবার্ষিক ঠিক আছে, মুহুর্মুহু ঠিক আছে। ওয়াও, তাহলে আমরা ভুল পেয়েছি। সব সময় মনে রাখবে এই বানানটা সব সময় আসে সমীচীন, সমীচীন, সব দুইটাই দীর্ঘইকার। তারপরে আসে মনে রাখবা ইতোমধ্যে, ইতিমধ্যে না, শব্দটা হলো ইতোমধ্যে, ইতোমধ্যে শব্দটা কি? ইতোমধ্যে। তারপরে লক্ষ্য করো, উপরুক্ত না, শব্দটা হলো উপরযুক্ত, শব্দটা কি? উপরযুক্ত। তাহলে আজকে সঠিক উত্তর হলো ঘ। আজকে সঠিক উত্তর কি? ঘ। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, সাউন্ড এখন ঠিক হয়েছে না? সাউন্ড ঠিক আছে তো? সবাই নেক্সট। হ্যাঁ, নিচের কোন বানান করছে শুদ্ধ? সবাই উত্তর দাও। অনেকদিন পর ক্লাসে আসলাম। তানজিন আহমেদ সাব্বির, সাব্বির তুমি কি মেহমান নাকি? ওকে, সবাই 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 ক্লাসে করো, সবাই ক্লাসে মনোযোগ দাও, সবাই ক্লাসে মনোযোগ দাও, সবাই ক্লাসে মনোযোগ দাও।
তাহলে সমীচীন, ঠিক আছে। উচিত আমরা এভাবে না দিব, উচিত ত দিয়ে দিব। আকাঙ্ক্ষা ভুল, পক্ক ভুল, অন্তর্ভুক্ত ঠিক আছে। সমীচীন ভুল, উচিত সঠিক, আকাঙ্ক্ষা ভুল, পক্ক ভুল, এখানে কয় ব হবে। অন্তর্ভুক্ততে দীর্ঘকার, এটাও ভুল। হ্যাঁ, তারপরে সমীচীন সঠিক, উচিত সঠিক, আকাঙ্ক্ষার সঠিক। আয় হায় আয় হায় হ্যাঁ 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 রে, এখানে হবে পক্ক, সবই তো ভুল। পক্ক কয়ের সাথে ব, এটাও সঠিক, তাইলে সঠিক বানিয়ে নিছি। অন্তর্ভুক্ত সঠিক। হ্যাঁ, সমীচীন ভুল, উচিত সঠিক, আকাঙ্ক্ষা ভুল, পক্ষ ভুল, অন্তর্ভুক্ত সঠিক। তাহলে মনে রাখবা পক্ক শব্দটা এইরকম হবে, পরিপক্ক। হ্যাঁ, পরিপক্ক। তাইলে এইটা সঠিক। কোনটা সঠিক বলো? এটা সঠিক, পক্ক, পক্ক। হ্যাঁ, এটা সঠিক। এটার ভিতরে অবশ্যই কি করবা? এটার ভিতরে অবশ্যই কয় ব দিবা। এটা সঠিক উত্তর। এটা কি উত্তর বলো তো? সঠিক উত্তর। ওকে, যারা ওইটা বুঝে উত্তর দিচ্ছ না তারা ডিলেম্মায় ছিল, তারা ভালো করেছে যে ভাইয়া পক্ক তো একটা ভুল নাই, তাহলে সঠিক উত্তর নাই। তো সেক্ষেত্রে মেজরিটি সঠিক ছিল এখানে। হ্যাঁ, তাহলে এই জায়গাটা আমরা সঠিক করে নিলাম। তাহলে গ নাম্বার উত্তর। নেক্সট, কোনটি মৌলিক শব্দ দেখি পারো কিনা সবাই। কোনটি মৌলিক শব্দ? সবাই ট্রাই করো। কোনটি মৌলিক শব্দ? সবাই ট্রাই করো, কোনটি মৌলিক শব্দ? সবাই উত্তর দাও। কোনটি মৌলিক শব্দ? মৌলিক মানে একদম মূল, যা ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না। তাহলে একাঙ্ক, এই একাঙ্ক ভাঙলে কি পাওয়া যায় বলো তো? এক যোগ অঙ্ক, এক যোগ অঙ্ক, একাঙ্ক, তাই না? মানব, মনোযোগ স্ন, মনোযোগ স্ন, তারে বলে মানব। ধাতব, ধাতু যোগ স্ন, ধাতু যোগ স্ন, তারে বলে ধাতব। আর গোলাপ, কোনো অংশে কোনো সিস্টেমেই ভাঙা যাবে না। গোলাপ শব্দটা হলো মৌলিক শব্দ। গোলাপের সাথে যদি আমরা এরকম দিতাম গোলাপি, গোলাপি, তাহলে সেটা হতো সাধিত শব্দ। কিন্তু গোলাপ শব্দটা এখন কি শব্দ? মৌলিক শব্দ। গোলাপ যখন গোলাপি হতো তখন সেটা কি শব্দ হতো? তখন সেটা হয়তো কি শব্দ বলো তো? সেটা সাধিত শব্দ হইতো। হ্যাঁ, বাট গোলাপ হলো মৌলিক শব্দ, যা ভাঙা যায় না। বাকি সবগুলো কিন্তু ব্যাকরণের নিয়ম অনুসারে বিশ্লেষণ করা যায়। যেই টপিকগুলো ব্যাকরণ অনুসারে বিশ্লেষণ করা যায়, যেমন সমাসের সকল উদাহরণই বিশ্লেষণ করা যায়, উপসর্গযুক্ত সকল উদাহরণ বিশ্লেষণ করা যায়, তারপরে সন্ধি সাধিত সকল উদাহরণ বিশ্লেষণ করা যায়, প্রত্যয় সাধিত সকল উদাহরণ বিশ্লেষণ করা যায়, ওগুলো মৌলিক শব্দ না, ওগুলো সব সাধিত শব্দ। তাহলে সমাস, প্রত্যয়, উপসর্গ, সন্ধি, সাধিত, যদিয়াতে যত শব্দ আছে সব সাধিত শব্দ। সব কি শব্দ? সাধিত শব্দ। নেক্সট, কোনটি রূঢ় বা রূঢ়ি শব্দ? কোনটি রূঢ় বা রূঢ়ি শব্দ দেখি পারো কিনা। কোনটি রূঢ় বা রূঢ়ি শব্দ দেখি পারো কিনা। সবাই, কোনটি রূঢ় বা রূঢ়ি শব্দ? কোনটি রূঢ় বা রূঢ়ি শব্দ? মনে রাখবা, মূল শব্দ আর নতুন শব্দ ভাবে কিছুটা মিল থাকলে হয় যৌগিক শব্দ, পুরোটাই পরিবর্তন, রূঢ় বা রূঢ়ি শব্দ। আর সমাসবদ্ধ শব্দ হইলে সব যোগ রূঢ় শব্দ। তাহলে লক্ষ্য করো, জলদ, জল দেয় যা, জল দেয় যা, জল দেয় যা, এটা হলো সমাসবদ্ধ শব্দ। তাহলে এটা হলো যোগ রূঢ় শব্দ, যোগ রূঢ় শব্দ, যোগ রূঢ় শব্দ। হ্যাঁ, সমাসবদ্ধ হইলে এক কথা বলে দিবা, যোগ রূঢ় শব্দ। চিকা মারা, চিকা যোগ মারা, চিকা যোগ মারা, চিকা মারা, এটাকে আমরা বলবো যৌগিক শব্দ। যৌগিক, চিকা মানি লেখা, চিকা মারা মানি দেয়াল লিখনকে বোঝায়, যৌগিক শব্দ, যৌগিক। হ্যাঁ, আর এই দৌহিত্র মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে রূঢ় বা রূঢ়ি মনে হয়, বাট এটা মুখস্থ করবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা শব্দ। দুহিতা যোগ স্ন, দুহিতা যোগ স্ন, তাকে বলে দৌহিত্র। দুহিতা মানে কন্যা, দুহিতা মানে কি? কন্যা। বলো, দুহিতা মানে কি? কন্যা। দুহিতা মানে কন্যা, আর দৌহিত্র মানে কন্যার ছেলে। হ্যাঁ, দুইটা। তাহলে এটা কোনোভাবেই যৌগিক মনে হচ্ছে না। কন্যা আর কন্যার ছেলে, মূল শব্দ আর নতুন শব্দ একই যদি হয় সেটাকে আমরা যৌগিক শব্দ বলবো, বাট এটা একই রকম মনে হয় না, এটা মুখস্থ করবা। এটা কি শব্দ বলো? যৌগিক শব্দ। কিন্তু হস্তিটা আমরা যদি চিন্তা করি, হস্তযোগীন, হস্তযোগীন উভয় মিলে হয় হস্তি। লক্ষ্য করো, হস্ত মানি হাত, আর ইন প্রত্যয় যুক্ত করে হস্তি মানি হাতি। কোথায় হাত আর কোথায় হাতি? মূল শব্দ আর নতুন শব্দ 100% যদি পরিবর্তন হয়ে যায় আমরা তাকে বলবো রূঢ় বা রূঢ়ি শব্দ। আমরা তাকে কি বলবো?
রূঢ় বা রূঢ়ি শব্দ। নেক্সট, নিচের কোনটি পদাশ্রিত নির্দেশক নয়? বেসিক কোশ্চেন, নিচের কোনটি পদাশ্রিত নির্দেশক নয়? সবাই নিচের কোনটি পদাশ্রিত নির্দেশক নয়? সবাই নিচের কোনটি পদাশ্রিত নির্দেশক নয়? এই নয়টা খেয়াল রাখবা। হ্যাঁ, অনেক সময় আমরা পদাশ্রিত নির্দেশক দিয়ে চিন্তা করে দেই, তখন তো উত্তর পেয়ে যাবে। আমরা জানি টিটা খানাখানি গাছাগাছি, এক বছরে ব্যবহার হয় কি? টিটা খানাখানি গাছাগাছি। টিটা খানাখানি গাছাগাছি, টিটা টিটা। তাহলে টিটা খানা খানি গাছা গাছি, এগুলো কি এক বছরে ব্যবহার হয়? বহু বছরে ব্যবহার হয় গুলি গুলা গুলু গুলিন। তাহলে এই মালে কি না? এই মালে পদাশ্রিত নির্দেশক না। পদাশ্রিত নির্দেশকের ইংরেজি নাম কি বলতো? আর্টিকেল। তাহলে সে আর্টিকেলের মধ্যে পড়ে না। মনে রাখবা, এক শব্দ সারা জীবন অনির্দিষ্ট। একটি কলম তোমার কাছে মনে হবে এটা নির্দিষ্ট, একটি কলম না। মনে রাখবা, এক আজীবন অনির্দিষ্ট। এক ছাড়া যত সংখ্যা সব কিছু নির্দিষ্ট। এক আজীবন অনির্দিষ্ট, এক ছাড়া যে কোনো সংখ্যা আসুক সেটা সুনির্দিষ্ট। আমি যদি বলি 5টি কলম, সুনির্দিষ্ট অর্থে ব্যবহার হয়েছে। একটি কলম অনির্দিষ্ট অর্থে ব্যবহার হয়েছে। এই খানাখানি ডিপেন্ড করে সংখ্যার উপর। যদি বলি একখানা, অনির্দিষ্ট। 2খানা, নির্দিষ্ট। ক্লিয়ার? আর গোটা সামনে বসে অনির্দিষ্টতা বোঝায়, গোটা দেশটা সন্ত্রাসে ভরে গেছে, এরকম। নেক্সট, নিচের কোনটি ব্যতিক্রম? দেখি পারো কিনা। এটা পারলে পরীক্ষা চান্স পাবা, ভালো করবা। ক্লাস পিডিএফ কোথায় পাবা? ক্লাস পিডিএফ আমাদের ওই যে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা। ক্লাসের পিডিএফ প্রতিদিন দেওয়া হয় ওখানে। হ্যাঁ, তোমরা কমেন্ট সেকশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে তোমরা এটা পেয়ে যাবা। লিঙ্কে ঢুকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, অটো পেয়ে যাবা। ক্লাস শেষে ওখানে আপলোড হয়ে যাবে। ওকে, কোনটি ব্যতিক্রম? ব্যতিক্রম আছে কি আমরা জানি, লক্ষ্য করো। অনুসর্গ পরে বসে, অনুসর্গ শব্দের পরে বসে, প্রত্যয় পরে বসে, তারপরে লক্ষ্য করো বিভক্তি পরে বসে, আর উপসর্গ মালে আগে বসে। মালে কোথায় বসে? আগে বসে। এবার তুমি পার্থক্য করো, কার চেহারা কীরকম? বলো, কার চেহারা কীরকম? তাহলে 17 নম্বরের উত্তর কি? উপসর্গ। উপসর্গ শব্দের আগে বসে, আর অনুসর্গ পরে বসে, প্রত্যয় পরে বসে, বিভক্তি পরে বসে। ক্লিয়ার? তামান্না রহমান, এত সিরিয়াস হয়ে লাভ হইল কি? প্রত্যয় না, প্রত্যয় পরে বসে, বিভক্তিও পরে বসে, অনুসর্গ পরে বসে, শুধু উপসর্গ আগে বসে। তাহলে ব্যতিক্রম কোনটা? উপসর্গ। উপসর্গ। নেক্সট, যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে কি সমাস? দেখি ওইখানে দেখো তো। আমার পিডিএফ দেয় না, আজকে দেওয়া হয়েছে তো। আজকেরটা তাহলে এখনই বলে দিব, এটাও দিবে, আগেরটাও দিবে। হ্যাঁ, সবগুলো দিয়ে দিবে টেলিগ্রাম গ্রুপে। ঠিক আছে, এখনই দিয়ে দেওয়ার কত ব্যবস্থা করছি, টেনশন নিও না, আমি আছি। যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ পায় না তাকে বলে বিভক্তি লোপ পায় না। নিত্য সমাস তো বিভক্তি রিলেটেড না, তাহলে প্রাদি সমাস এইরকম কিছু না। তাহলে অলুক সমাস। কি সমাস? অলুক সমাস। পূর্ব পদে বলা যাও পূর্ব পদের বিভক্তি লোপ পায়, সেটা তৎপুরুষ সমাস হয়। হ্যাঁ, তবে লোপ পায় না সবসময়, সেটা হলো অলুক সমাস। বলো, বিভক্তি লোপ পায় না তাকে আমরা কি বলবো? অলুক সমাস। অলুক সমাস 3 প্রকার। অলুক দ্বন্দ্ব, দেশে বিদেশে, দেশে ও বিদেশে, মাছে ভাতে, মাছে ও ভাতে। অলুক তৎপুরুষ, আমরা জানি সোনার বাংলা, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, সোনার বাংলা, সোনার বাংলা, কাচের গ্লাস, কাচের গ্লাস, কলের গান, কলের গান, এগুলো হলো অলুক তৎপুরুষ। তারপরে আছে অলুক বহুব্রী, একটা আছে তৃতীয় পদের প্রাধান্য পাবে এবং 2 জায়গায় বিভক্তি থাকবে, অর্থাৎ লোপ পাবে না। তাইলে অলুক মানি হলো বিভক্তি লোপ পাবে না, অলুক মানি হলো বিভক্তি লোপ পায় না। নেক্সট, রূপক কর্মধারয়ের উদাহরণ কোনটি? রূপক কর্মধারয়ের উদাহরণ কোনটি? সবাই, রূপক কর্মধারয়ের উদাহরণ কোনটি? রূপক কর্মধারয়ের উদাহরণ কোনটি? সবাই,
রূপক কর্মধারায় লক্ষ্য করো চন্দ্র মুখ, মুখকে কার সাথে তুলনা করা হয়েছে? চন্দ্রের সাথে। মুখ চন্দ্রের ন্যায়, দুইটাই বিশেষ্য, এবং দুইটা বিশেষ্য হইলে মুখ কখনো চন্দ্রের মতো হয় না, এটা একটা মিথ্যা কথা। দুইটা বিশেষ্য হইলে উপমিত কর্মধারায় অরুণ রাঙা, অরুণ মানে সূর্য, রাঙা মানে রঙিন। সূর্য সবসময় রঙিন হয়, এবং অরুণ হলো বিশেষ্য, রাঙা হলো বিশেষণ। বিশেষ্য এবং বিশেষণ মিলবে, এবং যদি সত্য ঘটনা হয় অরুণ আসলেই রাঙা হয়, সত্য হইলে তাকে আমরা বলবো উপমান কর্মধারায়। এবার আসো বর্ণ চুরি করে যে এটাকে বলবো উপপদ তৎপুরুষ। বর্ণচোরা, তার চিত্রকর, পঙ্কজ, জলচর, তারপরে আমরা বলতে পারি জলজ, আমরা বলতে পারি সত্যবাদী। ক্রিয়াপদ থাকবে, এবং বিশেষ্যের সাথে ক্রিয়া মিলে যেই কাজটা হয় সেটা হলো কোনটা? সেটা মাল, সেটা হলো উপপদ তৎপুরুষ। আর কোদানল, ক্রোধরূপ অনল, এটা একটু ব্যতিক্রম। ক্রোধ আর অনল মানে কি? আগুন না? ক্রোধটা আগুনের রূপ মতো হয়ে গেছে, তো এটা আমরা রূপক হিসাবে করি। ক্রোধটা তার আগুনের মতো হয়ে গেছে, তাহলে ক্রোধ রূপ অনল। রূপ আসে রূপকে। সঠিক উত্তর ক্রোধানল। সঠিক উত্তর কি? ক্রোধানল। নেক্সট, সঠিক উত্তর কি হবে? ক্রোধানল। সঠিক উত্তর হবে ক্রোধানল। বর্ধমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। সবাই পারবা? সবাই পারবা? বর্ধমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। সবাই পারবা? সবাই বর্ধমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। বর্ধমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা। লক্ষ্য করো, বর্ধমান এর ধাতু হলো ব্রেদ। এর ধাতু হলো কি? ব্রেদ। এটার ধাতু ব্রেদ। আর মান যেহেতু কৃত প্রত্যয়, মানের জন্য কি আসবে? সানচ। কৃত যোগ সানচ, বৃদ্ধ যোগ সানচ অপশনে নাই, তাইলে সানচ না থাকলে আবার কি হয়ে যাবে বলো তো? মান। মানে রাখবা বর্ধমান বৃদ্ধ যোগ সানচ হবে। সানচ অপশনে নাই, তাইলে মান দিয়ে দিবা, তাহলে কি হবে? মান হবে। তাহলে বৃদ্ধ যোগ মান বর্ধমান। এই সবাই চিল্লায় বলো, সবগুলো হয়েছে কার কার? কে কত পেয়েছো? সবাই হাততালি দাও। হাততালি দিবা না, জানাবা কার কয়টা হয়েছে। সবাই দেখি কার কয়টা হয়েছে। সবার কার কয়টা হয়েছে? ফিনিশ। এবার আসো, সবাইকে বলছি, আবারও বলছি, প্রিয় ভাই বোনেরা, সেকেন্ড টাইম লম্বা জার্নি, অনেক কষ্ট হবে, অনেক খারাপ লাগবে, বারবার হতাশ হয়ে যাবা, বারবার মনে হবে ছেড়ে দেই, বারবার মনে হবে আমার দ্বারা সম্ভব না। এই সবগুলো বিষয়, সবগুলো মনে করো অজুহাত, সবগুলো প্রবলেম ফেস করে যখন তুমি সেকেন্ড টাইম দিতে আসবা, এই প্রবলেমগুলোকে ফেস করতে হবে এবং ফেস করে সফল হতে হবে। সো এই যে আমি পারি না, বুঝি না, তখন লক্ষ্য করো একই পড়া তোমাদেরকে পড়াইলে তোমরা পারো না, একই পড়া কিন্তু একবার পড়ে ফেলেছো। তো তোমাদের কাছে হাত জোর করে বলছি, পড়া কিন্তু নতুন কিছু নাই, ওই একই পড়া বারবার পড়তে হবে। একই পড়া বারবার পড়ে একবার পড়ে জোর করে একবার মুখস্থ করে ফেলো, দেখবা দুনিয়ার সব কিছু তোমার কাছে সহজ হয়ে যাচ্ছে। মাত্র তোমার সিলেবাস সম্পন্ন করতে কয়দিন লাগবে জানো? মাত্র 3 থেকে 4 মাস লাগবে। এই 3 থেকে 4 মাস খুব ভালোভাবে পড়ো, তারপর শুধু প্র্যাকটিস। প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, ভাইয়াদের পড়া প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, ভাইয়ারা যা পড়ায় তা পড়বা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন। বাংলার জন্য টেক্সট বুক পড়বা, গল্প, কবিতা, নাটক, উপন্যাস পড়বা, শুধু পড়তেই থাকবা। তুমি রিলস, ফেসবুকিং সব বাদ দিয়ে শুধু নাটক, উপন্যাস এবং গল্প, কবিতাগুলো বারবার পড়বা, কবিতাগুলো মুখস্থ করে ফেলবা। কবিতা শর্ট সিলেবাস না, যে ফুল সিলেবাসে যে 12টা আছে ওগুলো সব মুখস্থর মতো করে ফেলবা, পুরো মুখস্থ। মানে এই কাজ কিন্তু আজ হোক কাল হোক করতে হবে। তাহলে আর্লি টাইমে একটু করে ফেলো, তোমার কনফিডেন্স লেভেল আস্তে আস্তে হাই হবে। দেখবা শেষ মুহূর্তে এসে দেখবা তুমি সব পারো, যত পড়তেছ তত ভালো বুঝতেছ, তত ভালো পারতেছ,
তাহলে শুরুর দিকটায় যদি একটু স্ট্রংলি প্রিপারেশনটা নিয়ে নাও, পরবর্তীতে হয়ে যাবে স্মুথ হয়ে যাবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, সময় নষ্ট করো না ভাই, সময় নষ্ট করো না, এটা তোমার ক্যারিয়ার, এই সময়ে ঘাম ঝরাইতে হবে, ভবিষ্যতে এনজয় করার মতো সময় পাবা। বাট এখন যদি ঘাম না জড়াও, এখন যদি অল্প একটু এনজয় করে ফেলো, তাহলে সারা জীবন পস্তাইতে হবে। এটা তুমি ভালো বুঝো। এই পড়াশোনাটা তোমার সাথে সারা জীবন লেগে থাকবে, তুমি যাই করো না কেন, দেশে থাকো বিদেশে থাকো, সরকারি চাকরি করো বিজনেস করো, যদি পড়াশোনা থাকে তাহলে মুখটা খুলবে, মানুষের সাথে কমিউনিকেশন স্কিল তোমার অটো বাড়তে থাকবে, নেটওয়ার্ক বড় হবে। আর যদি পড়াশোনা না করো, তুমি একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে চলে যাবা, নিজেকে কখনো প্রকাশ করতে পারবা না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, পড়াশোনাটা নিজেদের জন্য অবশ্যই অবশ্যই সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা। সবাই ভালো থাকবা, ভাইয়ের জন্য দোয়া করবা, ভাইয়ার যেই কথাগুলো তোমার পালন করার মতো সেই কথাগুলো রাখবা। যদি দুই একটা কথা এদিক সেদিক হয়ে যায়, খারাপ কথাগুলো তুমি বাদ দিয়ে দিবা, শুধু আমার ভালো গুণগুলো তুমি নিবা। এবং একজন বড় ভাই হিসেবে, যদি মেন্টর হিসেবে আমাকে মানো, আমি এটুক তোমাকে বলতে পারি, আমি তোমাকে প্রপার গাইড দিতে পারবো। দুনিয়ার সবার কথা শোনা লাগে না, ভালো টিচার থাকলে হবে, একজনের কথা ভালোভাবে শুনবা এবং স্পিড নিবা, মোটিভেশন নিবা। এখন তুমি বলো ভাইয়া মোটিভেশন তো কাজ করে না অনলাইনে, ভাই কাজ না করলে তোমার জীবনে আর কোনো আশা ভরসা নাই, তোমাকে কাজ করতে হবে, তুমি কাউকে না কাউকে রেসপেক্ট করতে হবে, কারো না কারো কথায় প্রভাবিত হতে হবে, তোমাকে একটু বোকা হইতে হবে, গাধা হইতে হবে, গরু হইতে হবে। অত চালাকের দরকার নাই, তুমি অনেক চালাক বাট কোথাও চান্স পাও নাই, এই চালাকের কোনো মূল্য নাই। বাট তুমি মোটামুটি চালাক, মোটামুটি বোকা, ভদ্র, বাট তুমি ভালো ইউনিভার্সিটিতে, লতে পড়ো, ইকোনমিক্সে পড়ো, ইংরেজিতে পড়ো, বাংলায় পড়ো, তুমি এমনিতেই জীবনে কিছু করতে পারবা। সো এখানে চালাকির কোনো কিছু না, যে যত বেশি পরিশ্রম করবা তত সামনে এগিয়ে যাবা। তবে একটা নিয়ত করবা, আমার সেকেন্ড টাইম লাগবেই লাগবে, আমি সেকেন্ড টাইমে টপ করব যে কোনো উপায়, যে কোনো মূল্যে। নট অনলি দ্যাট, আমি সেকেন্ড টাইমে জাহাঙ্গীরনগর পড়বো, বিউপিতে পড়বো, রাজশাহী পড়বো, এভাবে যেখানে যেখানে দেওয়া যায় সেই জায়গায় পড়বো। ফিক্সড করে রাখো এই বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টে পড়বো। ভাই যখন তুমি ফিক্সড করো একটা জিনিস, আর সেটা যদি স্বপ্ন পূরণ হয়, এর চেয়ে আনন্দ, তোমার এই দুঃখ কষ্ট সব ভুলে যাবা, একদিন এক সেকেন্ডের মধ্যে ভুলে যাবা। সো তুমি ছোট মানুষ, তুমি বুঝতেছো না, দ্যাটস এত চিল্লাই। এই যে লক্ষ্য করো, সারাদিন পরিশ্রম করার পরে, ক্লাস নিছি, অফিসে গিয়েছি, নিজের বিজনেস সব কিছু করার পরে, এই যে একটা মানে অটো চলতেছে তোমাদের সামনে কথা, এটা কিন্তু এমনি আসে না। কারণ আমি জানি আমার ভাই বোনদেরকে যদি প্রপার গাইড দিই, এরা আমার জন্য দোয়া করবে। আরে ভাই, একটা মানুষের জীবনে দোয়া অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন। তোমরা এতগুলো মানুষ মিলে যদি দোয়া করো, জীবনে আমি কোনো জায়গায় আটকাবো? আমি প্রপার গাইড দিতে পারি এবং দিব, আমার ডেডিকেশন আছে, আমি কখনো আমার দিকে তাকাই না। সো নির্দ্বিধায় নির্ভয়ে এডুকেশনে ভর্তি হয়ে যাও, তুমি যা চাচ্ছ তার চেয়ে বেটার কিছু পাবা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা, দেখা হবে আরেকদিন অন্য কোনো ক্লাসে।